প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা অপরিচিত গল্পটি নিয়ে আলোচনা করছি। আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম কিভাবে অনুপমের মা তার নিচতার জন্য, সংকীর্ণতার জন্য বিয়েটা ভেঙে গিয়েছিল। তারা কিভাবে অপমানিত হয়ে নীরবে নিঃশব্দে বাড়িতে ফিরে এসেছিল। তার পরবর্তী অংশ আমরা আলোচনা করছি 31 পৃষ্ঠায়। বাড়ির সকলে তো রাগিয়া আগুন, কন্যার পিতার এত গুমর, কলি যে 4 পোয়া হইয়া আসিল। সকলে বলিল, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। কিন্তু মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মনে নাই, তার শাস্তির উপায় কি? বাড়ির সকলে যখন শুনল, ঘটনাটা জানলো, তখন সবাই রেগে একবার আগুন হয়ে গেল। বলল, কন্যার বাবার এত অহংকার মনের মধ্যে, এত নিচু চিন্তা ভাবনা মনে মনে তাদের, এত এমন ভাবনা ছিল যে বিয়েটা পর্যন্ত শেষে ভেঙে দিল। যদিও লোকটাকে খুব সহজ সরল সাদা সিধে মানুষ মনে হয়েছিল, ভালো মানুষ মনে হয়েছিল, সেই ভালো মানুষের মুখোশের আড়ালে তার এরকম চিন্তা ছিল, এরকম অপমান করে দেওয়া, মেয়ের বিয়ে ভেঙে দেওয়া। পরে বললো, দেখা যাক, আমরাও দেখি মেয়েটাকে কোথায় বিয়ে দেয়, আমরাও দেখে নিব। কিন্তু সমস্যা একটা জায়গায়, যে মেয়ের বাবা এবং মেয়ে নিজেই ভয় পায় না বিয়ে ভেঙে গেলে, তাদেরকে কিভাবে ভয় দেখানো যাবে? মস্ত বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বাপ বিবাহের আসর হইতে নিজে ফিরাইয়া দিয়েছে। এত বড় সৎ পাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল? বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগিল যে বিবাহ হইল না, অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল। পাক যন্ত্রটাকে সমস্ত অশুদ্ধ সেখানে টান মারিয়া হেলিয়া দিয়ে আসিতে পারিলে তবে আফসোস মিটিত। সমস্ত বাংলাদেশের মধ্যে, বিরাট ভারতবর্ষ যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে হয়তো ইতিহাস ঘাটলে এমন ঘটনা, এমন বিরল ঘটনা এই প্রথম যে আমি একমাত্র পুরুষ যাকে কন্যার বাবা বিয়ের আসর থেকে ফিরিয়ে দিয়েছে। এর আগে বিয়ের আসরের বিয়ে ভেঙে দিয়েছে, সেটা হলো বর পক্ষ। দেনা পাওনা নিয়ে, পণের টাকা নিয়ে, যৌতুকের টাকা নিয়ে কোনো সমস্যা হলে, যে কোনো বিষয় ছোটখাটো সমস্যা হলেও বর পক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে এসেছে নির্বিঘ্নে, এতে কোনো সমস্যা হয়নি। কিন্তু এই প্রথম ব্যতিক্রমে একটা ঘটনা ঘটলো যেখানে কনে পক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। বিবাহের চুক্তি ভঙ্গ এবং মানহানির দাবিতে নালিশ করিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, তাহা হইলে তামাশার যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে। বিয়ের চুক্তি ভঙ্গ আর বর পক্ষকে যে অপমান করা হয়েছে, এই কারণে মামা আদালতের দ্বারস্থ হবেন, মামলা করবেন, মোকদ্দমা করবেন, এরকম একটা কথা বলে খুব গোলমাল করতে লাগলো, চারিদিকে শোরগোল করতে লাগলো। কিন্তু আমাদের পরিবারের যারা শুভাকাঙ্ক্ষী, হিতৈষী যারা, তারা মামাকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিলেন যে এটা করে লাভ তো কিছু হবে না, বরং উল্টো হয়তো যারা এই লজ্জাজনক ঘটনা জানতো না, তারাও সেই ঘটনাটা জানবে,
যে কিভাবে মেয়ের বাবা কি কারণে বিয়ে ভেঙে দিয়েছে, তাদেরকে ফিরিয়ে দিয়েছে বিবাহের আসর থেকে, সভা থেকে। বলা বাহুল্য, আমিও খুব রাগিয়াছিলাম। কোন গতিকে শম্ভুনাথ বিষম জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোফের রেখায় তা দিতে দিতে এইটাই কেবল কামনা করিলাম। অনুপম বলছে যে আমারও খুব রাগ হয়েছিল, আমিও মনে মনে চেয়েছিলাম আচ্ছা এমন কি কোনো ঘটনা বা এমন কি কোনো কৌশল করা যায় না যাতে করে মেয়ের বাবা নিজে এসে আমাদের পায়ে পড়বে এবং তার ভুল স্বীকার করে তাদের আবার মেয়েকে আমার সাথে বিয়ে দেবে। কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আর একটা স্রোত বহিতেছিল, যেটার রং একেবারেই কালো নয়। সমস্ত মন যে সেই অপরিচিতার পানে ছুটিয়া গিয়াছিল, এখনো যে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। অনুপমের একদিকে রাগ হয়েছে কল্যাণীর বাবার প্রতি, মেয়ের প্রতিও, যেহেতু বিয়ে ভেঙে দিয়েছে নিষ্ঠুর মানুষটি। কিন্তু বিপরীত দিকে কল্যাণীর ওই অপরিচিতার প্রতি তার এক ধরনের অদৃশ্য একটা বন্ধন, একটা আকর্ষণ, রহস্যময় একটা আকর্ষণও কিন্তু তার মধ্যে হয়েছে এই মেয়েটার জন্য। দেওয়ালটুকুর আড়ালে রহিয়া গেলে গো, কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জার রক্তিমা, হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলিব। আবার কল্পলোকের কল্পলতাটি বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য নত হইয়া পড়িয়াছিল। সেই বিয়ের জন্য মেয়েটা যখন বিয়ের সাজে সজ্জিত হয়েছিল, চন্দন পরেছিল, কপালে লাল শাড়ি পরেছিল, লাজুক মুখে, রক্তিম মুখে সেই লজ্জাবতী সেই মেয়েটি, লজ্জাবনত সেই মেয়েটি মাথা নিচু করেছিল, মুখ ঢেকেছিল। অনুপমকে একটু পরে বিবাহের আসরে গিয়ে মন্ত্র সিদ্ধ হয়ে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে অনুপমকে স্বামী হিসেবে, বর হিসেবে গ্রহণ করবার জন্য। হাওয়া আসে, গন্ধ পাই, পাতার শব্দ শুনি, কেবল আর একটি মাত্র পা ফেলার অপেক্ষা। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া গেল। এটি তুলনা করা হয়েছে যে অনুপম যেন সেই কল্যাণীর আভাস পাচ্ছিল, উপস্থিতির আভাস। যে একটু পরে পাশের ঘরে এসেছিল, কনের সাজে সজ্জিত, একটু পরে বিবাহের আসরে তাদের নিয়ে যাওয়া হবে সভায়, তারপর পুরোহিতের মাধ্যমে, মন্ত্র পাঠের মাধ্যমে তাদের বিয়েটা হবে। কিন্তু মামার এই গহনা পরীক্ষা নিরীক্ষা করবার এবং নিচুহীন মানসিকতার জন্যই সেখানে বিয়েটা আটকে গিয়েছিল। আর কোনোদিন তাকে স্ত্রী হিসেবে পাওয়ার সেই স্বপ্নটা বিনষ্ট হয়ে গিয়েছিল, ভেঙে গিয়েছিল। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়ায় তার প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালাইয়া দিয়েছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরা দিলই না, তাহাকে মনেও আনিতে পারিলাম না। এই জন্য মন সেদিনকার সেই বিবাহ সভার দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বেড়াইতেছিল।
বিয়ে ঠিকঠাক হওয়ার পরে আশীর্বাদ, কন্যা আশীর্বাদের পরে অনুপম প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বিনুদানার বাড়িতে গিয়ে তাকে অস্থির করেছিল। তার মেয়েটি সম্পর্কে তার নানা রকম জিজ্ঞাসা, সেগুলো থেকে সে যেটুকু জেনেছিল যে মেয়েটি নিঃসন্দেহে অনেক সুন্দরী ছিল, রূপবতী ছিল এবং খুব ভালো একটি মেয়ে ছিল, পছন্দসই একটি মেয়ে ছিল। কিন্তু দুর্ভাগ্য অনুপমের, সে বিয়ে করতে যেদিন গিয়েছিল বরযাত্রী হয়ে, সেদিনও তাকে একটি বারের জন্য তাকে দেখার সুযোগটুকু, সৌভাগ্যটুকু তার হয়নি। সে মনে মনে ভাবে যদি একটি বারের জন্য সে তাকে চোখে দেখতে পেত, তাহলে তার মনের যে দুঃখটা, বেদনাটা একদিকে কিছুটা লাঘব হতো। তার কাছে মনে হচ্ছে বিয়ে করতে নাই বা পারলো, সে যে তার সাথে মেয়েটি বিয়েতে রাজি হয়েছিল, কনের সাথে সজ্জিত, বিয়ের সাথে সজ্জিত হয়েছিল, সেই মেয়েটিকে অন্তত দেখতে পারলেও তার মনটা একটু শান্তি পেত, তার ভালো লাগতো। এই কারণে তার অতৃপ্ত মন যেন সেই কল্যাণীর বাড়ির আশেপাশে গিয়ে সেই তার বাড়িতে যেন ঘোরাফেরা করছে, অতৃপ্ত সেই মনটা ঘুরছে। যে হরিশের কাছে শুনিয়াছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বইকি, না করিবার তো কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো একটি বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুর বেলায় সে কি সেটা খুলিয়া দেখে না? যখন ছুপিয়া পড়িয়া দেখে, তখন ছবিটির উপরে কি তার মুখের দুই ধার দিয়া এলো চুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? অনুপম নিতান্তই তার এগুলো তার কল্পনা। সে কল্পনা করছে যে হরিশের কাছে শুনেছি যে অনুপমের ছবি পাঠানো হয়েছে, মেয়েটি সেই ছবি দেখে তাকে পছন্দ করেছিল। আচ্ছা, এমন কি হয় না যে কল্যাণী তার সেই ছবিটি নিয়ে মাঝে একটা বাক্সে লুকিয়ে রেখেছে এবং মাঝে মধ্যে নির্জন দুপুরে, নিরালা দুপুরে সে সেই ছবিটি বের করে বিছানায় উপুর হয়ে যখন ছবিটি দেখে, তখন তার এলো চুলগুলো দুধারে দুপাশ দিয়ে সেই ছবিটার উপর তার মুখের দুধার দিয়ে সেই এলো চুলগুলো ছড়িয়ে পড়ে। এবং হঠাৎ করেই এরকম একটা মুহূর্তে কেউ যখন দরজায় কড়া নাড়ে, সব ডাকে, তখন আচমকা সে সেই ছবিটার কোথায় লুকাবে, জায়গা না পেয়ে কোথাও পরিস্থিতি এরকম অপ্রস্তুত অবস্থায় সেই ছবিটিকে তার সুগন্ধি মাখা আঁচলের মধ্যেই সে সেটিকে লুকাইয়া রাখে। দিন যায়, একটা বৎসর গেল। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধের কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজের লোকে ভুলিয়া যাইবে, তখন বিবাহের চেষ্টা করিয়া দেখিবেন। মামা তো লজ্জায় বিয়ের কথা বলতেই পারে না। তার কারণে যেহেতু বিয়েটা ভেঙে গিয়েছিল, সুতরাং সে আর ইচ্ছে করে এই সম্বন্ধে কিছুই বলতে চায় না। মা, তিনি যেহেতু আমার আরেকজন অভিভাবক, মা চেয়েছিলেন যে আমাদের অপমানের কথাটা যখন সমাজের মানুষ একেবারে ভুলে যাবে, তখন তিনি আবার আরেকটা চেষ্টা করে দেখবেন ছেলেকে বিয়ে করাতে পারেন কিনা। এদিকে আমি শুনিলাম সে মেয়ে নাকি ভালো পাত্র জুটিতেছিল, কিন্তু সে পণ করিয়াছে, বিবাহ করিবে না। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল।
আমি কল্পনায় দেখিতে লাগিলাম, সে ভালো করিয়া খায় না, সন্ধ্যা হইয়া আসে, সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন, আমার মেয়ে দিনে দিনে এমন হইয়া যাইতেছে কেন? হঠাৎ কোনদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ের দুই চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করেন, মা, তোর কি হইয়াছে, বল আমাকে। মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলেন, কই, কিছুই তো হয়নি বাবা। মেয়ের বাপের এক মেয়ে, যে বড় আদরের মেয়ে, যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়িটির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমান ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমাদের দ্বারে। তারপরে মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফোঁস করিয়া উঠিল। সে বলিল, বেশ তো, আবার একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ বিদেশের লোকের নিমন্ত্রণ হোক, তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া সদলবল লইয়া সভা ছাড়িয়া চলিয়া এসো। কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, যেমন করিয়া আমি একদিন দময়ন্তীর পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করিয়া আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরোহিনীর কানে কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। অনুপম ভেবেছে, তার কাছে মনে হয়েছে, যখন শুনলো অনেক ভালো ভালো পাত্র জুটেছিল কল্যাণী, কিন্তু কল্যাণী বিয়ে হচ্ছে না, রাজি হচ্ছে না, সে পণ করেছে সে আর কোনোদিন বিয়ে করবে না, তখন কিন্তু অনুপমের এক মনের মধ্যে এক ধরনের আশার সঞ্চার হয়েছে। সে ভাবে যে বিয়ে ভেঙে যাবার পরের দিনগুলিতে কল্যাণী তার স্মৃতি ভুলতে পারে না, সে তার স্মৃতি বুকের মধ্যে আগলে রেখেছে, এবং সে এখন নিয়মিত খাওয়া দাওয়া করে না, চুল বাঁধে না। দিন যত যেতে লাগলো ততই সে বিবর্ণ হয়ে যেতে লাগলো, বিমর্ষ হয়ে যেতে লাগলো, তার সৌন্দর্যের হানি ঘটতে লাগলো, শুকিয়ে যেতে লাগলো। ঠিক এরকম একদিন হঠাৎ করে বাবা এসে তার মেয়েকে যখন দেখেন, তখন তিনি তার মেয়ের কষ্টটা, দুঃখটা তিনি উপলব্ধি করতে পারেন। আর তখন বাবাও সমস্ত অভিমান ভেঙে, রাগ দুঃখ অভিমান ভেঙে আবার অনুপমদের বাড়িতে আসেন, এবং আবার তার আগের যে কথা, তিনি আগের যে কালো রঙের যে অবস্থাটা ছিল, যে তিনি এসে অনুপমকে বলেন যে হ্যাঁ, আবার আমি বিয়ে সাজাচ্ছি, তবে হ্যাঁ, এবার আর আগের মতো করো না, আগে যেরকম করেছিলে সদলবল নিয়ে চলে গিয়েছিলে, এবার যেন সেটি না হয়। অনুপমের চোখের জল রাজহংস হয়ে দময়ন্তীর পুষ্পবনে গিয়ে আবার কল্যাণীকে তার অনুরাগের কথা, তার প্রেমের কথা বলবে, তার ভালো লাগা ভালোবাসার কথা বলবে, এবং দময়ন্তীর মতো কল্যাণীও শেষে ভালোবাসার কথা বুঝবে, অনুরাগের কথা বুঝে তাকে বিয়ে করবে। এরকম একটা স্বপ্ন তার মধ্যে, একটি পৌরাণিক অনুষঙ্গ এখানে, দৃষ্টা ঘটনা এখানে অনুপম দময়ন্তীর প্রসঙ্গ নিয়ে আসছে। যে বীরসেনের নিষদরাজ বীরসেনের একমাত্র পুত্র নল, সে ভীমের কন্যা, বিদর্ভরাজ ভীমের কন্যা দময়ন্তীর রূপের কথা শুনে, গুণের কথা শুনে সে মুগ্ধ হয়েছিল, এবং দময়ন্তীও নলের সৌন্দর্য, বীরত্বের কথা শুনে মনে মনে তার প্রতি এক ধরনের অনুরাগ জন্ম নেয়। কিন্তু তাদের এই অনুরাগের কথা তারা পরস্পরকে
বলতে পারেনি এত সহজে। পরে সেই দময়ন্তী পুষ্পবনে গিয়ে একদিন একটা রাজহংসকে নল ধরে নিয়ে যায় এবং তাকে বন্দি করে রাখে, এবং রাজহাঁস পরে তাকে বলে যে তাকে মুক্তি দিলে সে দময়ন্তীর কাছে গিয়ে নলের ভালোবাসার কথাগুলো, প্রেমের কথাগুলো সে তাকে জানাবে। এবং সত্যি সত্যি তাই হয় যে রাজহংসকে যখন মুক্ত করে দেওয়া হয়, সে দময়ন্তীর কাছে গিয়ে তার পুষ্পবনে ফুলবাগানে তাদের দেখা কথা হয়। সেখানে দময়ন্তীও নলের কথা শুনে তারও নলের প্রতি তার যে ভালো লাগার কথা, অনুরাগের কথা, সেও যে না দেখেন নলকে ভালোবেসে ফেলেছে সেই কথাটা বলে। তো এরকম ঘটনার পরে অবশ্য অনেক পরে অনেক সমস্যা প্রতিকূলতার পরে আবার এই স্বয়ংবর সভায় দময়ন্তী নলকে বেছে নিয়েছিল, তাদের বিবাহ হয়েছিল। অনুপম বলে যে আমার চোখের জল সেই রাজহংসের ভূমিকা যদি পালন করে, কল্যাণী যদি তার প্রতি আমার যে আকর্ষণ, দুর্বার যে আকর্ষণ, তার প্রতি যে আমি প্রত্যেকটা মুহূর্তে তাকে ভালোবাসি, তাকে আমার ভালো লাগে, সেই ভালো লাগার কথাটি যদি আমি গিয়ে কোনোদিন বলতে পারতাম, আমার চোখের জল যদি সেই রাজহংসের রূপ ধারণ করে আমার অনুরাগের কথা, তার প্রতি আমার ভালো লাগার কথা বা ভালোবাসার কথা, প্রেমের কথা যদি একদিন আমি বলতে পারতাম, তাহলে হয়তো বা কল্যাণী আমার সাথে বিয়ে হবার জন্য আবার বিয়ে পিড়িতে বসতো, রাজি হতো, আমাকে এবার আর ফিরাতে পারতো না। তারপরে দুঃখের রাত পোহাইল, নববর্ষার জল পড়িল, ম্লান ফুলটি মুখ তুলিল। এবারে সেই দেওয়ালটার বাহিরে রহিল সমস্ত পৃথিবীর, আর সবাই আর ভিতরে প্রবেশ করিল একটি মাত্র মানুষ। তারপরে আমার কথাটি খুলল। এবার আর হইচই করে ব্যান্ড, বাদ্যবাজনা, কনসার্ট এগুলো নিয়ে যাবে না অনুপম। সে কান ধরেছে, এত বরযাত্রী নিয়েও যাবে না, এত অভিভাবকের প্রয়োজন নাই। সে নিজে যাবে এবং কল্যাণীর বাড়িতে সে এবার গিয়ে বিবাহের যে আনুষ্ঠানিকতা স্বল্প লোকের মধ্য দিয়ে স্বল্প নিয়ে গিয়ে সে সেটা সম্পন্ন করবে, যেন কোন রকম সমস্যা তৈরি না হয়। কিন্তু কথা এমনি করিয়া ফুরাইল না। যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে, সেইখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এই লেখা শেষ করিয়া দিই। কিন্তু ঘটনা সে যেভাবে চেয়েছিল সেভাবে আর হলো না। উল্টো ঘটনা ঘটেছে। কল্যাণীকে আর এই জীবনে তার স্ত্রী করে পাওয়া হলো না। মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম, তাহার আমার উপরেই ভার ছিল, কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই। রেলগাড়িতে ঘুমাইতেছিলাম, ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল। হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম। আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন। কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত, আর সবই অজানা, অস্পষ্ট। স্টেশনের দ্বীপ কয়টা খাড়া হইয়া দাঁড়াইয়া আলো ধরিয়া এই পৃথিবীটা যে কত অচেনা, এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে, তাহাই দেখাইয়া দিতেছে। মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল, কাশীর দিকে খুব সম্ভবত। আর মামা এবারও দায়িত্বটা অনুপমকে দিয়েছে। মামা হাবড়ার পুল পার হবেন না কোনো মতেই।
আর সবশেষে অনুপম বাধ্য হয়ে মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল। আর সেই সময় একটা অচেনা স্টেশনে রাতের বেলা ঝাঁকানি খাচ্ছিল রেলগাড়ি এবং ঘুমিয়ে পড়ছিল কিছুটা। এরই মাঝখানে হঠাৎ কোন একটা স্টেশনে জেগে উঠে রাত্রের যে পরিবেশ সে সেটা দেখলো। গাড়ির মধ্যে মা ঘুমাইতেছেন, আলোর নিচে সবুজ পর্দা টানা, তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলোমেলো হইয়া রহিয়াছে। তাহারা যেন স্বপ্নলোকের ওলট পালট আসবাব, সবুজ প্রদোষের মিটমিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন একরকম হইয়া পড়িয়া আছে। বাক্স পেট্র অন্যান্য জিনিসপত্র লাগেজ যাত্রীদের যেগুলো ছিল এগুলো সেই রেলগাড়ির ঝাঁকনিতে এলোমেলো হয়ে যাচ্ছিল। তো এটা যেন স্বপ্ন লোকের সেই আসবাবপত্র যারা ওলট পালট হলেও পড়ে না, বিনষ্ট হয় না, এরকম একটা পরিবেশ। এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল, শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। মনে হইল এ যেন গান শুনিলাম। বাঙালি মেয়ের গলায় বাংলা কথা যে কি মধুর, তাহা এমনি করিয়া অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায়। কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না। এ কেবল একটি মানুষের গলা, শুনিলেই মন গলিয়া ওঠে। এমন তো আর শুনি নাই। হঠাৎ করে রেল ভ্রমণের সময়ে একটা কোন রাতের অন্ধকারে গভীর রাত্রে কোন একটা স্টেশনে তারা আসলো, গাড়ি থামলো। তারপর হঠাৎ করে একটা বাঙালি মেয়ে বলছে, তাড়াতাড়ি শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে। এই যে একটা লাইন যেন অনুপমের কানের মধ্যে একেবারে সুরের লহরী সৃষ্টি করলো। এ তো কথা নয়, এ যেন গান। মানুষের কণ্ঠের যে একটা আলাদা মাধুর্য আছে, সৌন্দর্য আছে, এবং একটি বাঙালি মেয়ের কণ্ঠের মধ্যে যে একটা জাদু আছে, মধু আছে, সেটি অনুপমকে একেবারে ব্যতিব্যস্ত করে তুললো। এবং এই মেয়েটিকে তাকে দেখতে হবে কোথা থেকে উঠেছে, যার কণ্ঠস্বর এত মধুর, সেই মানুষটি না জানি কত সুন্দর। এই জন্য এরপর থেকে সে এই মানুষটিকেই যেন খুঁজতে শুরু করলো। তো আজকে এই পর্যন্তই। আমরা বাকিটা পরের দিন আমরা এই গল্পটা শেষ করব। তোমরা বাসায় পড়বে নিয়মিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।